SiCl4 আর্দ্র বিশ্লেষিত হলেও CCl4 হয় না কেন? আমার ফোকাসটা থাকবে এই জায়গাতে। CCl4 হয় না তার নিয়ে দেখা দরকার নেই, সে হয় কেন ওটা আমরা দেখবো আমি, ঠিক আছে? সিলিকনের বিন্যাস লিখবা আগে। সিলিকনে যেহেতু 3 নম্বর শেল চলে আসছে, তাই সিলিকনে অব্যবহৃত ডি অরবিটাল থাকে, এই কথা লিখতে হবে। সিলিকনে ইংলিশ লিখতে পারো সিলিকন হ্যাজ আনইউজড ডি অরবিটাল। তো সিলিকনে কি আছে? সিলিকনে অব্যবহৃত ডি অরবিটাল থাকে, এটা তুমি লিখতে হবে। তুমি এরপরে বাংলা ল্যাঙ্গুয়েজ কম বেশি হয়তো লিখলা, মাইশারটা একরকম হলো, আফারটা একরকম হলো, রিসার একরকম হলো, হতে পারে, বাট এই বিষয়গুলো থাকতে হবে। মানে তোমার যেহেতু এই অধ্যায়টা একটু এক্সপ্লেইন করার অধ্যায়, মানে ব্যাখ্যামূলক অধ্যায়, তোমাকে বাংলা কথা লিখতে হবে। বাংলা কথা তুমি এখন যেরকম যেভাবে শিখে আসছো, যে বই দেখে বা যেভাবে পড়ে আসছো আর কি, কারণ বাংলা কথার জন্য আলাদা বইয়ের ততটাই মূল মানে কথা মনে করে আমি। এরপরে যা লিখতে হবে, সিলিকনে তোমার বিক্রিয়া করতে হবে, বিন্যাস তো করছে না, বিক্রিয়া করতে হবে 4টা ক্লোরিন প্লাস পানি, ঠিক আছে? পানিতে কি আছে? লোন পেয়ার আছে। লোন পেয়ারটা সিলিকন গ্রহণ করতে পারে কারণ তার ফাঁকা ডি অরবিটাল আছে, তার অব্যবহৃত ফাঁকা ডি অরবিটাল আছে বলে সে লোন পেয়ারটা গ্রহণ করতে পারে। কথা বুঝতে পারছো? এই লোন পেয়ার গ্রহণ করতে গিয়ে সে সিলিকনের সাথে ক্লোরিনের যে বন্ধনটা সেটা দুর্বল হয়ে পড়ে। কি হয়ে পড়ে? দুর্বল হয়ে পড়ে। ও এটা এইচ, ঠিক আছে, এটা আবার দুর্বল হয়ে পড়ে। তাহলে আলটিমেটলি তোমার অক্সিজেনের সাথে যখন সিলিকন বন্ড করছে বা হচ্ছে, ওই সময় সিলিকন যতই ডি ব্লক থাক বা ডিতে জায়গা থাক, তার তো ভ্যালেন্সি বা যোজনিতর বেশি হওয়ার সুযোগ নাই, 4ই তো হইতে পারে, এর বেশি হওয়ার সুযোগ আছে? তুমি যদি মনে করো সিলিকন ক্লোরিন রেখে দিবা, তাহলে 5টা হয়ে যাবে, এটা অপশন তো না এখানে। তাহলে সে এই দুইটাকে সে দুর্বল করে ফেলে। সেম গোজ ফর অক্সিজেন, যদি তুমি যুক্ত করে দাও যোজনিত 3 হয়ে যাবে। হ্যাঁ, ওই যে এ যুক্ত হচ্ছে, ওই বন্ড ভেঙে যাচ্ছে, অনেকটা আমার SN2 এর মতো। মনে আছে SN2 বিক্রিয়ার কৌশল? SN2-তে একটা প্রবেশ করে একটা বের হয়ে চলে যায়। তো এরকম করে যখন সে এখানে প্রবেশ করছে, এদের বন্ধনটা দুর্বল হয়ে পড়ছে। কথা বুঝতে পারছো? এই ক্ষেত্রে তখন এই ক্লোরিন এবং HCl নিজেরা আলাদা হয়ে উৎপন্ন করে HCl, আর এখানে পাই আমি SiOH Cl Cl Cl। তো এই ঘটনা আরো 4 বার ঘটবে। কয়বার ঘটবে? তাহলে আমরা আরো 3 বার ঘটবে আর কি। আরো 3 বার ঘটলে পরে আমরা ফাইনালি কি পাচ্ছি? SiOH4 প্লাস 4HCl। তো হচ্ছে আমার SiCl4 এর আর্দ্র বিশ্লেষণ মানে হওয়ার রিজন বা কারণ। বুঝতে পারছো? আর কার্বনে কি নাই? কার্বনে ডি অরবিটাল নাই, দ্যাট মিন্স ডি অরবিটাল নাই। তাহলে তুমি এখানে এটা কি লিখবা? এটা কি লিখবা না লিখবা না? এটা লিখবা। পরীক্ষা বিক্রিয়া হচ্ছে না এটা দেখাই দিবা। পরীক্ষাতে যে বিক্রিয়াটা হচ্ছে না দেখাই দিবা, না দেখালে মার্কস কম দিবে। বলতে পারো তুমি, ভাষাতে অপোলার বলতে পারো, পানির সাথে বিক্রিয়া করে না বলতে পারো, এটা বলতে পারো। তো মূলত ডি অরবিটাল নাই কথাটা এখানে উল্লেখ করা উচিত, কারণ আমার ফোকাসটা করছি আমি ওটা দিয়ে, মানে সিলিকনকে ডি অরবিটাল আছে এটা ফোকাস করছি, আর কার্বনের ডি নাই এটা ফোকাস করব। তুমি চাইলে অপোলার পরে কথা উল্লেখ করতেই পারো, কোনো সমস্যা না। বুঝতে পারছো? আর পোলার অপোলার ক্ষেত্রে যেটা হয়, দ্রবণীয়তা ডিপেন্ড করে। যেগুলো পোলার সেগুলা মূলত দ্রবণীয় হয়। আর আর্দ্র বিশ্লেষণ এই কথার অর্থ হচ্ছে পানি দিয়ে বিক্রিয়া করে ভেঙে ফেলা, মানে বিক্রিয়া করে বিষয়টাকে ভেঙে অন্য কিছুতে পরিণত করা। আর্দ্র বিশ্লেষণ পানি যুক্ত করে বিশ্লেষণ করা, ভেঙে ফেলা। তো পোলার অপোলার কথাটাকে এখানে যদি ইম্পর্টেন্স দেওয়া যাবে না,
উল্লেখ করতে পারো। কিন্তু পোলার অপোলারের মূল বক্তব্য হচ্ছে সে দ্রাব্যতা, দ্রবণীয় হবে কিনা। পোলার যৌগসমূহ দ্রবণীয় হয়, পোলার যৌগসমূহ আদ্রদূষিত হয়, এই কথাটা আমরা কিন্তু ওভাবে বলি না কোথাও। কথা বুঝতে পারছো? এটা হলো ব্যাপার, ঠিক আছে? তো অ্যান্সার পাইছো নরিন? হইলে হবে না, কমতে কঠোর সবই বইয়ে আছে, এটাও বইতে আছে, এটাও বইতে আছে। এরপরে নেক্সট কোনো প্রশ্ন আছে? আচ্ছা নাই। ডি ব্লক থেকে দুটো প্রশ্ন হতে পারে। ডি ব্লক রঙিন যৌগ গঠন করে আর ডি ব্লক যৌগ গঠন করে। কথা বুঝতে পারছো? লাফায় যায়, হ্যাঁ ওটা হচ্ছে জটিল আয়ন, আর হচ্ছে মানে কমপ্লেক্স কম্পাউন্ড, আর হচ্ছে কালার কম্পাউন্ড। আমি দুটো নিয়ে একটু করে কথা বলে দিচ্ছি। তোমাদের বইয়ে যেটুকু দেওয়া আছে দ্যাটস এনাফ ফর ইউ, আর আমি তোমাদের একটু হালকা কিছু ছোট একটা ট্রিক্সও দেখাই দিব আর কি। কালার কম্পাউন্ডে পরীক্ষা প্রশ্ন আসবে দুইটাই, একটা হয় ক্রোমিয়াম না হলে আয়রন। কথা বুঝতে পারছো? কি প্রশ্ন আসবে? ক্রোমিয়াম অথবা আয়রন, অন্য প্রশ্ন আসবে না। তবে জটিল যৌগতে একাধিক প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? একাধিক প্রশ্ন আসতে পারে। আচ্ছা ডি ব্লকে যাচ্ছি এখন। তোমাদের বইতে আয়রনেরটা করে দেওয়া আছে, ক্রোমিয়ামেরটা অ্যান্সার দেওয়া আছে। কোনটা দেখাও বলো? ক্রোমিয়ামেরটা কি দেওয়া আছে? ক্রোমিয়ামেরটা বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে আর অ্যান্সারে আয়রন দেওয়া আছে। হেল্প লাগবে? আচ্ছা দেখাই দিচ্ছি। হেল্প হচ্ছে এই জায়গায়, এই হচ্ছে তোমার সমস্যা সমাধান, কিন্তু সমস্যা 3.4, এটাতে ক্রোমিয়ামের অ্যান্সারটা দেওয়া আছে। বুঝতে পেরেছো? 3.4-এ ক্রোমিয়াম দেওয়া আছে। আমি আয়রনটা দিয়ে বুঝাই দিই। ভ্যালেন্স বন্ড থিওরি এখানে কি কি লিখছে বুঝি না। কোনটা? একটা লাইন বুঝি না। এই লাইন কিছুই বুঝো নাই? হিন্দিতে লিখছে কি? আচ্ছা কমপ্লেক্স কম্পাউন্ড এটা নিয়ে আসতে হয়, বলতেছি এটা দাঁড়াও আগে। কমপ্লেক্স কি? এর -1 দেখিস। ঠিক আছে বুঝছি, সমস্যা নাই, পরে তোমার চিন্তা করা লাগবে না, তুমি ওটা মাথায় রাখো, আমাকে পরে বলো, দেখা দিচ্ছি আমি। অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। ট্রানজিশনাল মেটাল কি আছে? ট্রানজিশন মেটাল ক্যান ফর্ম কালার্ড কম্পাউন্ড। এটা হচ্ছে সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওকে, তো ক্রিস্টাল ফিল্ড থিওরির মতে কালার দেখার জন্য একটা রিজন হচ্ছে ডিডি ট্রানজিশন। কি কারণ? ডিডি ট্রানজিশন। কথা বুঝতে পারছো? ডিডি ট্রানজিশন। তো আমরা এখন যেটা করব, তোমাকে তারা বইতে Fe2+ অর Fe3+ উদ্দীপকে তারা দিয়ে দিবে, অথবা ক্রোমিয়ামও দিতে পারে। কথা বুঝতে পারছো? উদ্দীপকে তোমাকে তারা এরকম আয়ন দিয়ে বলবে যে আয়নটি রঙিন যৌগ গঠন করে দেখাও। বুঝতে পারছো? আচ্ছা তখন শুরু করবে এটা দিয়ে। ক্রিস্টাল ফিল্ড থিওরি মতে মৌলের অরবিটাল সমূহ সমশক্তির হয়ে থাকে, যাকে বলছি আমি ডিজেনারেট। আমরা জানি কে বলছিল তোমাদের সাথে পড়বে, আভা কে বলছিল হ্যাঁ, তাসমিয়া বলছিল, তাসনিম না, তাসমিয়া বলছিল। হ্যাঁ কালকে থেকে করবে মনে হয়, তাই না? হ্যাঁ ওই যে তুমি তোমরা লিখতে পারো
according to CFT theory the orbital of any ion is degenerate, দেয়ার ডিজেনারেট মানে সমস্ত অরবিটাল, ঠিক আছে না? তাহলে আমরা আগে লিখে ফেলবো, বা আমাদের মূল পয়েন্ট চলে আসি। Fe2+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেন 3d, 2+6 হয়, তাই না? 3d6 আর কি 4s0, না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখন তুমি কথা বলবা কাকে নিয়ে? 3d6 কে নিয়ে। তাহলে ভাঙলে কি পাচ্ছ? এক যে কোনো আয়নের যে অরবিটালগুলো থাকে, ধরো লাস্ট অরবিটাল বলো বা এই ধরো 2s বলো বা 2p বলো, এগুলো ডিজেনারেট হয় বা সমশক্তির হয়, ঠিক আছে? আচ্ছা, এইভাবে না লেখে এ লেখো, মৌলের এখানে লেখা হচ্ছে যোজ্যতা অরবিটাল লেখো, বেটার হয়, প্যাঁচ কম লাগবে। একটু ঠিক করে নাও, ভ্যালেন্স লেখো তোমরা, ভ্যালেন্স অরবিটাল। তাহলে বলতে পারো স্যার 2s আর 2p কি সমশক্তির? না, অবশ্যই না। ভ্যালেন্স যেটা বলছি সেটাকে, মানে 3d বা 3 মানে 4f যেটা বলছি। তাহলে এখানে কি হবে? 1 2 3 4 5 6, এগুলো কি? এগুলো হলো ডিজেনারেট। এখন যখন এটার পাশে আমি এটাকে এ পাশে দিয়ে রাখলাম শক্তি, এনার্জি এদিকে তো এদিকে থাকলোই। এখন Fe2+ এর কাছে কেউ না কেউ তো বন্ধন করতে আসবে, সালফার, ক্লোরিন বা ক্লোরাইড, সালফেট, কেউ না কেউ আসবে। যখন তারা এখানে বন্ধন করতে আসে তখন এরা হয়ে যায় নন ডিজেনারেট। কি হয়ে যায়? নন ডিজেনারেট। মানে যে আসছে ক্লোরিন নন, যে আসছে বিক্রিয়া করতে সে ইলেকট্রন নিয়ে আসছে, তাই না? যখন সে ইলেকট্রন নিয়ে আসে সে ইলেকট্রনগুলোকে রিপালস করে বা বিকর্ষণ করে, ফলে এরা সমশক্তির থেকে অসমশক্তির হয়ে যায়। বুঝতে পেরেছ? তাহলে এখানে 1 2 লিখবে এভাবেই, বাট পাশে লিখবা কি? নন ডিজেনারেট। বুঝে গেল? আচ্ছা, এখন এখানে গিয়ে হয় পরে ডিডি স্প্লিটিং। কি হয়? ডিডি স্প্লিটিং। কি হয়? ডিডি স্প্লিটিং। তোমার বইতে এখানে ইজি বা টি2 দেওয়া আছে, না দিলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ভাগ হয়ে কি হয়? নিচে আসে কি? নিম্ন শক্তি বা লোয়ার এনার্জি, নিম্ন শক্তির অরবিটাল, আর উপরে লিখবো হচ্ছে উচ্চ শক্তি। তুমি না এটা যদি নাও লিখে কোনো সমস্যা নাই, না লিখলেও চলবে। তুমি এখানে E1 E2 দিয়ে দাও। তাহলে এখন কি দিলা? E1 আর হচ্ছে গিয়ে E2, তাহলে ডিফারেন্সটা কত হবে? ডেল ই, ঠিক আছে না? আচ্ছা, এই ঘটনার নাম হচ্ছে আমার ডি স্প্লিটিং। এর নাম হলো ডি স্প্লিটিং। এখন আমি কি জানি আহ্বান নীতি কি বলে? আহ্বান নীতি কি বলে? নিম্ন শক্তি আগে ফিল আপ করবে, উপরে ফাঁকা থাকবে, তাহলে হচ্ছে আমার ডি স্প্লিটিং হলো। তাহলে আমি পুরো আবার বলি, যখন আয়ন সমূহ ইলেকট্রন ছেড়ে দেয় উৎপন্ন করে আয়ন, এদের শেষ শক্তি স্তরটা থাকে তখন সমশক্তির বা ডিজেনারেট, ঠিক আছে? সবগুলোর এনার্জি ইকুয়াল, dxy dyz dzx y স্কয়ার dz স্কয়ার, সবগুলোর এনার্জি লেভেল এখন সমান। আয়নের ক্ষেত্রে বা এলিমেন্ট তো কালার দেখাবে না, আয়ন হলে কালার দেখাবে, তো এলিমেন্টেরও সমান, আয়নের ক্ষেত্রেও সমান, শুরুতে সমান থাকে। সমান মানে কি বুঝলা? সবাই ইকুয়ালি পার্টিসিপেট করবে, সবাই সমানভাবে ইলেকট্রনগুলো শেয়ার আপ করবে, যেটা আমার পাউলির প্রিন্সিপাল থেকে আমি পড়ে আসছি, পাউলি না হুল থেকে পড়ে আসছি, যে সবার কাছে সমানভাবে যাবে, পড়ে আসছি না? তো সবগুলার এনার্জি ইকুয়াল। বাট যখন এর পাশে কেউ বিক্রিয়া করতে আসে, ক্লোরাইড, সালফেট, সামথিং লাইক দিস, তখন এরা হয়ে যায় কি? নন ডিজেনারেট বা
অসম শক্তির হয়ে যায় এবং এখানে গিয়ে পরে ডি ভাগ হয়, ডি স্প্লিট হয়ে যায়, ডিটা ভাগ হয়। নিচে আসে কি নিম্ন শক্তি, উপরে আসে কি উচ্চ শক্তি, যাকে আমি E1 আর E2 দিয়ে ডিফাইন করছি। আর এনার্জি গ্যাপটাকে বলছি আমি ডেল ই। আচ্ছা, এখন যদি ডেল ই মানে কি আমরা কি জানি, hc/λ। যদি আমি ল্যামডা এনার্জি এখানে পাস করতে পারি তাহলে সে ইলেকট্রন উপরে ওঠার একটা সুযোগ পাবে, পাবে না? পাবে। আচ্ছা দেখো তো, মনে করো এখন তুমি ওটা তুমি যদি তোমার খাতায় হয় পাশে লিখো আর নিচে লিখো, একই কথা, জায়গা থাকলে নিচে লিখো, পাশে লিখো, আমি নিচে লিখতেছি। তুমি এখানে কি দিলা, তুমি এখানে শক্তি দিলা, মানে hc/λ দিলা, ল্যামডা দিলা, তাই না? তাহলে এখান থেকে একটা ইলেকট্রন উপরে উঠে যাবে, যাবে না? এর নাম হলো ডিডি ট্রানজিশন। কি নাম এটার? ডিডি ট্রানজিশন। এখন এই শক্তি তুমি দিবা কই থেকে? শক্তি কই থেকে দিবা? লাইট থেকে দিবা, ভিজিবল লাইট বা লাইট থেকে দিবা। তোমার সামনে একটা টেস্ট টিউব আছে, কি আছে? টেস্ট টিউব। এখানে তোমার ফেরাস সালফেট বা Fe2+ এর একটা সলিউশন আছে, কি আছে? সলিউশন আছে। তুমি এখানে ভিজিবল লাইট দিচ্ছ, কি দিচ্ছ? রেড, গ্রিন, ব্লু দিচ্ছ, ঠিক আছে না? মনে করো সে রেড লাইটটাকে অ্যাবজর্ব করলো আর গ্রিন আর ব্লুকে সে কী করলো? পাস করে দিল। তাহলে রেড অ্যাবজর্ব করে বাকি যে লাইটটা আমি পেলাম, এই লাইটটাকে বলছি আমি লাল বর্ণের সম্পূরক বর্ণ। সম্পূরক বর্ণ তোমরা লিখবা হচ্ছে কনজুগেট কালার অফ রেড লাইট। তোমরা কি লিখবা? কনজুগেট কালার অফ রেড লাইট। কনজুগেটই মনে ওয়ার্ডটা, ইংলিশ বইটা আছে ইভি কালারটা কনজুগেট বলে না কি বলে? কঠিন করে বুঝে দিলাম কেন? কেন আগে তো সোজাই ছিল। কোনভাবে কিভাবে বললাম? হাই হাই, কোনভাবে বলবো কেন? এটা হইতে পারে, এটা হয়তো হইতে পারে স্যার আগে কখনো পড়ার নাই, কি পড়াচ্ছেন, এটা মেনে নিতে পারি আমি। না না, তুমি লেখো কমপ্লিমেন্টারি কালার, সরি কমপ্লিমেন্টারি কালার, কমপ্লিমেন্টারি লেখো, কমপ্লিমেন্টারি কালার, কমপ্লিমেন্টারি। শেষ করে ফেলি, দেখো এটা আমি দেখতে পাই। তাহলে শুরু করছি আরেকবার নাকি? ফিগার কিন্তু যা যা এঁকেছি সবগুলো তোমাদের আঁকা লাগবে, তুমি ব্যাখ্যা কম বেশি করতেই পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা আবার বলি শোনো। প্রথমত যদি যে কোনো মৌল যখন আয়ন তৈরি করে, এদের শেষ শক্তিস্তরগুলো কি থাকে? সমশক্তির বা থাকে হচ্ছে ডিজেনারেট, ঠিক আছে না? আচ্ছা, এখন এই ক্রিস্টাল ফিল্ড থিওরি মতে যখন লিগ্যান্ড চলে আসে তার কাছে, লিগ্যান্ড মনে করো ক্লোরিন বা সালফেট চলে আসলো, তখন রিঅ্যাকশন করার জন্য, তখন তারা ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করলে এরা হয়ে যায় নন ডিজেনারেট। এদের মাঝে ডি ভাগ হয়, নিম্ন শক্তি, উচ্চ শক্তি। আগে আমি বলছিলাম এদের নাম দিয়েছিলাম একটা, T2G আর EG দিছিলাম,
দেই নাই? আচ্ছা যাক, তো নিচের শক্তি উপর শক্তি ভাগ হয়ে যায়। এখন আব্ব প্রিন্সিপাল কি বলে, তাহলে যদি 6টা হয়ে গেছে হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু জিনিসটা আগে তো ছিল, এখন আবার হুট করে একইটার মধ্যে ভাগ হয়ে গেল। আচ্ছা, নন ডিজেনারেট হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে তোমার যখন এই সিএলটা চলে আসে, খেয়াল করে একটু, আমার ডি এক্স ওয়াই, আচ্ছা আমি একটু ফিগার ড্র করি, একটু দেখি বুঝতে পারবা। মনে করো এটা কি ডি এক্স ওয়াই অরবিটাল, এটা তুমি পরীক্ষা লিখো না আবার, ডি এক্স ওয়াই, আর একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, যে ক্লোরিন ভদ্রলোক যদি বিক্রিয়া করার সময় ও যদি অ্যালং উইথ অ্যাক্সিস, অক্ষ বরাবর আসে, অ্যালং উইথ অ্যাক্সিস বা অক্ষ বরাবর, কথা বুঝো, অক্ষ বরাবর বিক্রিয়া করতে আসছে, তাহলে সে এই জেড স্কোয়ার আর এক্স ওয়াই স্কোয়ারকে বিকর্ষণ করবে না, কারণ তা তো অক্ষ বরাবরই আছে, তাহলে এরা বেশি বিকর্ষিত হবে, তো ওদের ইলেকট্রনগুলো তখন শক্তি অর্জন করে নিচে উপরে চলে যাবে, কথা বুঝতে পারছো? ও যদি এই দিক বরাবর আসতো তাহলে এরা বিকর্ষিত হতো, ও আসে কিন্তু অক্ষ বরাবর, অক্ষের দিকে তো ইলেকট্রন নাই, তাহলে এক্স ওয়াই জেড এক্স তো কোনো ইলেকট্রনের বিকর্ষণ পাচ্ছে না, যেটা পাচ্ছে কি জেড স্কোয়ার পাচ্ছে বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছে, কারণ তারা অক্ষ বরাবরই আছে, ফলে তারা বেশি বিকর্ষিত হয়, ফলে তারা উপর দিকে উঠে যায় আর নিচের দিকে চলে আসে আমার ডিএক্স ওয়াই জেড জেড এক্স। এটা প্রশ্ন করলা বলে তোমাকে অ্যান্সার দিলাম, বাট পরীক্ষাতে এটা লেখার দরকার নাই, বুঝতে পারছো? তাহলে যখন ক্লোরিন বা সালফেট বা যে কেউ আসবে তখন তারা হবে নন ডিজেনারেট, পরে গিয়ে হবে ডি ভাগ হবে, উচ্চ শক্তি নিম্ন শক্তি ডি ভাগ হবে, ঠিক আছে? E1 বলছি, E2 বলছি, আর শক্তির পার্থক্য তো ডেল ই, ডেল ই মানে কি এইচ বাই ল্যামডা, মানে তুমি এখন যদি ল্যামডা শক্তি তাকে দিতে পারো তাহলে সে ইলেকট্রনগুলো নিচ থেকে উপর দিকে উঠতে পারবে, পারবে না? পারবে। এই ঘটনাকে বলছি আমি ডিডি ট্রানজিশন। তো এই যে উপর দিকে উঠলো বা শোষণ করছে, তুমি যে আলো দিয়েছো আলোর মধ্যে ধরো রেড লাইট শোষণ করেছে, তাহলে গ্রিন ব্লু বা অন্য লাইট রয়ে গেছে, তো সেই সবগুলো আলো মিলে একটা আমাকে নতুন আলো তৈরি করে দিচ্ছে, যাকে বলছি আমি লাল বর্ণের সম্পূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালার অফ রেড কালার। লালটা শোষণ করছে মানে ওই শক্তির মানটা লালের মতো মনে করো, ল্যামডা মনে করো 680, কত মনে করো, তাহলে এটা লাল বর্ণ, তাহলে এটা ছাড়া বাকি থেকে সেই ইমিট করে দিচ্ছে, সবগুলা কালার মিলে একটা কালার তৈরি করছে, তাকে বলছি আমি সম্পূরক বর্ণ, ওই বর্ণের সম্পূরক বর্ণ, যে বর্ণটা আমার খালি চোখে দেখা যায়, কথা বুঝতে পারছো? ক্লিয়ার? শোনো, এই প্রশ্নের জন্য ফিগারটা ইম্পর্টেন্ট, ভাষা তুমি যদি কম বেশি করো প্রবলেম নাই। তাহলে এখন আসো, অবস্থান মৌল কি করে? জটিল যৌগ গঠন করে। এখানে একসাথে পড়তে হবে জটিল যৌগ এবং চৌম্বক ধর্ম, একসাথে পড়তে হবে আর কি, একসাথে পড়াবো। তাকে বলে দাও চৌম্বক ধর্ম দেখানোর কারণ কি? চৌম্বক ধর্ম কে দেখাবে কে দেখাবে না? বলো বলো, কে দেখাবে কে দেখাবে না? তোমরা ফেরো নাম শুনছো? ফেরোম্যাগনেটিক কি কি? ফেরোম্যাগনেটিক বলতে কি বুঝি আমরা? ফেরোম্যাগনেটিক যেটা অধিক আকর্ষিত হয়, ফেকোনি, ঠিক আছে না? ট্রানজিশন মেটাল ফর্মস কমপ্লেক্স কম্পাউন্ড hence their ম্যাগনেটিক প্রপার্টি। গ্যাডোলিনিয়াম কি এটার মধ্যে পড়ে? কি নিয়ম? গ্যাডোলিনিয়াম এটা কি জিনিস? গ্যালভানিয়াম না না গ্যালভানিয়াম জিডি
জিডি তারপরে কি বলে? and theirs magnetic property. GD কিনিয়াম কিছু একটা লিনিয়াম হয়তো গ্যালডোনিয়াম গ্যালডোনিয়াম কি জিডি? গ্যাডোলিনিয়াম মেবি হতে পারে, বাট এটা আমাদের কেমিস্ট্রিতে হয়তো বা প্রয়োজন পড়ছে না, ঠিক আছে, হতে পারে। এটা একটা ল্যান্থানাইট সিরিজের মানে এলিমেন্ট, তো যেহেতু ওটা এ ব্লক নিয়ে ডিসকাস আমরা করছি না, হতে পারে, আমি বলছি না যে হবে না বা নাই তা না, হতে পারে। তো এই তিনটা আমাদের মনে রাখবো, তাহলে আমাদের কাজ শেষ। আর বাকি থাকলো কি প্যারা আর ডায়া। ডায়া প্যারা কে? ডায়া বিকর্ষণ করে, প্যারা হচ্ছে অল্প আকর্ষণ করে। ডায়া বিকর্ষণ করে বা আকর্ষণ দেখায় না, আর প্যারা অল্প আকর্ষণ করে বা আকর্ষণ করে বললো হয়ে যাবে। এখন ডায়া প্যারা কখন হবে? ডায়া মানে সবগুলো, প্যারা মানে সিঙ্গেল, আর ডায়া মানে কাপল বা পেয়ার্ড আপ। তাহলে প্যারা নিতে না চাইলে পেয়ার্ড আপ হয়ে যাও, তাহলে প্যারা নেওয়া লাগবে না। তো যদি কোনো আনপেয়ার্ড থাকে বা সিঙ্গেল থাকে, মানে সেটা প্যারা ম্যাগনেটিক প্রপার্টি শো করবে। প্যারা আছে, ঠিক আছে। এখন আসো আমরা একটু এক্সাম্পলে চলে আসি। সরাসরি বলবে Fe CN6 4 minus Fe CN6 3 minus Cu NH3 4 2 plus বা so on অনেক কিছু বলতে পারে। কথা বুঝতে পারছো? ঠিক আছে না? আচ্ছা, এখানে তোমার এই এখন তোমার এই ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে কথা বলি একটু আমি, ঠিক আছে না? ভ্যালেন্স বন্ড থিওরির মানেটা কি হতে পারে? ভ্যালেন্স মানে কি? যোজ্যতা স্তর। বন্ড মানে কি? বন্ধন। থিওরি মানে থিওরি বা তত্ত্ব। যোজ্যতা শক্তি স্তরের বন্ধন তত্ত্ব বা বন্ধন গঠন করার তত্ত্ব। তাহলে আমরা যে বন্ধনগুলো লিখছি বা করছি, এটা মূলত ভ্যালেন্স শেলে বা ভ্যালেন্স অংশে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ভ্যালেন্স অংশে বন্ধনগুলো কি কি হচ্ছে? আয়নিক সমযোজী, আরেকটা হলো সন্নিবেশ সমযোজী বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কি কি বন্ড হতে পারে? ভ্যালেন্স বন্ডে কি কি বন্ড হতে পারে? আয়নিক, কোভ্যালেন্ট অ্যান্ড কনজুগেট কোভ্যালেন্ট বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তোমরা কি বলবা? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। তো ওই ক্ষেত্রে আমরা এখন যেহেতু কমপ্লেক্স কম্পাউন্ড, তাই মূলত ফোকাস করছি কোথায়? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ বন্ধনে। সেখানে আমাকে পড়তে হচ্ছে সন্নিবেশ সংখ্যা। কি পড়তে হচ্ছে? সন্নিবেশ সংখ্যা। এর মানে কি? মানে ওই কেন্দ্রীয় মৌলটি কতগুলো সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাকে বলছি আমি সন্নিবেশ সংখ্যা। কথা বুঝতে পারছো? কেন্দ্রীয় মৌলটি জটিল আয়নে কতগুলো সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাকে বলছি আমি সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেট নাম্বার। হাউ মেনি কোঅর্ডিনেট বন্ড দ্যাট ক্যান মেক or that can form by the metal ion of the complex compound is called coordinate number. কথা বুঝতে পেরেছো? এখন সেখানে আউটার মোস্টেস্ট ইলেকট্রন যখন ডোনেট করতে যাবে, ফাঁকা জায়গা লাগবে আমার। কি লাগবে? ফাঁকা জায়গা লাগবে। আপনি এটা লাগাই দেন, আমার কাছে চাবি নাই, হ্যাঁ এটা খুলে রাখেন, কিন্তু এই কেসিগেট লাগাই দেন, তাহলে আমার ফাঁকা জায়গা লাগবে। কথা বুঝতে পারছো? সন্নিবেশ বন্ধন করার মানে কি? মানে লোন পেয়ার দান করতে হবে। আচ্ছা, তাহলে কি বললাম? ফাঁকা জায়গা লাগবে, কারণ একটা লিগ্যান্ড যখন ডোনেট করবে, সে পুরো পেয়ার ডোনেট করবে, তাহলে পুরো পেয়ার তার ফাঁকা থাকতে হবে। কথা বুঝতে পারছো? এ হচ্ছে বন্ড, ভ্যালেন্স বন্ডের থিওরি। এখন তুমি প্রশ্ন করো আমাকে, কোথায় প্রশ্ন আছে? যা বললাম তার সাথে তোমার প্রশ্ন মিলায় নাও, প্রশ্নের অ্যান্সার দিয়ে সামনে আগায় যাই, বেটার হয়। এটা নাকি না? কোথায়? এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, পরে আমাকে বলার কি আছে। আচ্ছা, এখন দুটো টার্ম এখানে আসছে, ইনার ডি, আউটার ডি। ইনার মানে কি? ভিতরের ডি। 3s 3p 3d মানে সে ভিতরের ডি। 3s 3p 3d পরে 4s 4p 4d মানে সে বাইরের ডি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ইনার ডি, আউটার ডি। ইনার ডি হলে আমরা লিখি ডিএসপি। কি লিখি আমরা? ডিএসপি। আর আউটার ডি হলে কি লিখি আমরা? এসপি
SPD লিখি। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো হলো বুঝো নাই, যখন তোমার ফাঁকা জায়গা করতে হয়, ফাঁকা জায়গা করতে তোমাদের ডি ইউজ করা লাগবে না? হ্যাঁ, যখন ডি ইউজ করতে হবে, ওই ডি ইউজ করার জন্য ডি ইউজ করতে হয় দুই ধরনের। একটা হচ্ছে ইনার ডি বা ভিতরের ডি। মনে করো তোমার 4s4p ইউজ করলা, সাথে ইউজ করলা 3D। এই 3D কি? ভিতরের ডি বা ইনার ডি। বুঝতে পারছো? 4s4p ইউজ করলা, হ্যাঁ 3D ভিতরের দিকে ডি না, ভিতরের অংশ ভিতরে থাকে না, বাইরে 4D। আর যদি মনে করো তোমার 4s4 পরে 4D ইউজ করতে হচ্ছে, ওটা হচ্ছে বাইরের ডি, তাকে বলে আমি আউটার ডি। 5D যাওয়ার দরকার নাই, ওটাও তো 5s5p 5D যাবে, আউটার ডি হবে, তখন 4 ইনার ডি। আচ্ছা, ব্যাপারটা বুঝো। মনে করো তোমার NS NP, ঠিক আছে না, n-1D করলে এটা ইনার ডি, হ্যাঁ, আর ND করলে, সরি ND তো হয় না অ্যাকচুয়ালি, আলটিমেটলি ওই 5D চলে যাচ্ছে আলটিমেটলি ঘুরে ফিরে, ওটা করলে তোমার আউটার ডি। বুঝতে পারছো? মানে তুমি এখানে 4s4p সাথে দিলা 3D, এটা কি হবে? ইনার ডি। 4s4p 4D দিলা, এটা কি হবে? আউটার ডি। কথা বুঝে গেল? আচ্ছা, যাক, এটা একদম বেসিক কথাবার্তা, এটা পরীক্ষার জন্য লাগে না, আমি তোমাদের মানে প্রশ্ন দিয়ে অ্যান্সার দিয়ে বুঝাইলাম আর কি। এখন আসো FeCN6 4, শুরু করব কি দিয়ে? শুরু করব সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুকে দিয়ে। কি দিয়ে? কেন্দ্রীয় পরমাণু আয়রনকে দিয়ে শুরু করব। আয়রনের জারণ সংখ্যা বা কি লাগবে? অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে Fe কত? Fe 2+। দেন কি করবা? বিন্যাস করবা। 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s0। বিন্যাস করার নিয়ম পুরোটাই, আর্গন লেখার নিয়ম এখানে নেই। বুঝতে পেরেছ? তুমি রঙিন যুগে আর্গন হয়তো লিখতে পারো, বাট এখানে পুরোটাই লিখতে হয়। বুঝে গেল? আচ্ছা, তাহলে এখন এর পরের পার্টে কি লিখবো আমি? 1s2 2s2 2p6 3s2 3p6, একে ভাগ করে দিলাম 1 2 3 4 5 1 2 3 4 5 6, দেন 4s0। আমি 4sকে কেন বারবার লিখছি এই জায়গায়? কারণ সে কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করতে চাচ্ছে এবং সে লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে যুক্ততে কে আসছে? সায়ানাইড। তাহলে কে আসছে এখানে? দেখানো যাবে, সমস্যা নাই। এর সামনে আগাবো। আচ্ছা, তাহলে আমার এখন কাজ হচ্ছে কাকে নিয়ে? এই অংশটাকে নিয়ে, ঠিক আছে না? তাহলে এখন কে আসছে? আসছে সায়ানাইড আসছে। সায়ানাইড কি লিগ্যান্ড? সায়ানাইড কেমন লিগ্যান্ড? স্ট্রং লিগ্যান্ড। কেমন লিগ্যান্ড? মনে আছে এটা? ভেরি গুড। একটা হচ্ছে সায়ানাইড, অ্যামোনিয়া আর কার্বনিল, এই তিনটা হচ্ছে কি? স্ট্রং লিগ্যান্ড। আর বাকিগুলো যেন ক্লোরো, ব্রোমো, ফ্লোরো, আয়োডো বা পানি বা ওয়েচ, এগুলো হচ্ছে উইক লিগ্যান্ড। বুঝতে পারছো? স্ট্রং লিগ্যান্ড কি করতে পারে? এদেরকে বিকর্ষণ করতে পারে, ঠেলা দিয়ে চ্যাপ্টা করে ফেলতে পারে। বুঝে গেল? আর উইকগুলা পারে না। রিপালশন করে নাই, সে শক্তি দিচ্ছিল তাকে। হ্যাঁ, ও এভাবেই, মানে এক্ষেত্রে যখন সে আসে ইলেকট্রন নিয়ে আসে, তো এটা কমপ্লেক্স কম্পাউন্ড না, কমপ্লেক্স কম্পাউন্ড ছাড়া আর কি নর্মালি আসছে। কমপ্লেক্স কম্পাউন্ড ক্ষেত্রেও হয় একই কথা, একই ব্যাখ্যা, একই কন্ডিশন। মনে করো সালফেট নিয়ে আসছি, সালফেট কমপ্লেক্স কম্পাউন্ড করে নাই, সালফেট করছে এই ডিটাকে মানে স্প্লিট করে ফেলছে আর কি, ভেঙে দিছে ডিটাকে। সায়ানাইডও এই কাজ করতে পারে, এই কাজটা সায়ানাইডও করতে পারে, বাট সালফার বেশি করতে পারে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, আরও কিছু কথা আছে এখানে, যদি এখন ডিপলি প্রশ্ন করো আরও ব্যাখ্যা আছে। কোনো লিগ্যান্ড আছে, ওই যেটা একটু প্রশ্ন করলো যে আগের প্রশ্নে, এটাও এটা কেটে দেওয়া লাগে পরে, মানে রাখা না রাখাটা কোনো মানে নাই। কোনো লিগ্যান্ড আছে, এরা ডি স্প্লিটিং এত বেশি করে ফেলে যে দৃশ্যমান আলোর শক্তি থাকে না, তাকে উপরে তুলবে। কথা বুঝতে পারছো? কোনো লিগ্যান্ড, ক্লোরিন বা সালফেট, এত বেশি ডিভাইড বা ভাগ করে ফেলে যে নিচ থেকে উপরে তোলার জন্য শক্তি দরকার, ওটা আমার আলোতে পাওয়া যায় না, তো উপরে তুলতেই পারে না, বেশি হয়ে যায়, তো আলটিমেটলি সে কালার দেখাতে পারে না তখন।
বুঝতে পারছো? এটাও একটা রিজন আছে। শক্তিটা কি দৃশ্যমান আলোর থেকে বেশি এরকম কি? নরমালি শক্তিটা তো দৃশ্যমান আলোর মতোই হইতে হবে, হ্যাঁ আর যদি বেশি হয়ে যায়, গ্যাপ যদি এত বেশি গ্যাপ হয় যে তুলতেই পারতেছে না, তখন সে কালার দেখাবে না। কথা বুঝতে পারছো? এরকমও কিন্তু হয়। তো টেকনিক্যালি সবাই কিন্তু বিকর্ষণ করে, কেউ কম কেউ বেশি, এগুলো ব্যাপার। যাক, আমরা ফিরে আসি টপিকে। সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি? 1 2 3 4 5 6, এটা ফাঁকা করে দিলাম, ফাঁকা হয়ে গেল। কি ফাঁকা হলো? 3D D x² - y² আর D z² ফাঁকা হলো। আর আগে থেকে কি ফাঁকা ছিল? 4s ফাঁকা ছিল। এই মুহূর্তে আমার কয়টা ফাঁকা জায়গা পাইলাম? 3টা। লিগ্যান্ড কয়টা? 6টা। মানে আমার আরও 3টা জায়গা লাগবে। তাহলে আমি আরও 4p-র 3টা নিয়ে আসছি, px py নিয়ে আসছি আমি। কথা বুঝতে পারছো? তাহলে সব মিলে আমার কি হলো? D2sp3 সংকরণ হলো। কি হলো? সবগুলোকে নিয়ে আসছি D2sp সংকরণ, বা তুমি লিখতে পারো হাইব্রিডাইজেশন। এখন তুমি এখানে সায়ানাইডকে অ্যাড করে দাও। সবগুলো কি? সায়ানাইড। সবগুলো হলো আমার সায়ানাইড, CN। এ হলো আমার কমপ্লেক্স কম্পাউন্ড। সংকরণ পেয়ে গেছি। তাহলে আকারটা কি হবে? আকার তুমি লিখবা শেপ। কি লিখবা? শেপ। শেপ কি হবে? শেপ হবে অষ্টতলকীয়। কি হবে? অষ্টতলকীয়। বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে অক্টাহেড্রাল। কি? অক্টাহেড্রাল। পরে ফিগার আঁকাবা। কি আঁকাবা? ফিগার। FE 1 2 3 4 5 6। এরকম ডট ডট দেওয়াটা ইম্পর্টেন্ট না, দিলে ভালো, না দিলে কিছু সমস্যা নেই। বুঝতে পারছো? দিলে ভালো, না দিলেও কোনো ইস্যু না। তুমি যদি হ্যাঁ হ্যাঁ এটা দিলেও হবে, ওটা দিলেও হবে। আচ্ছা, এখন এটা হয়ে গেল আমার কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, তুমি হয়তো কিছু ভাষা লিখবা, ফুল মার্কস পেয়ে যাবা। বাট এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? কেন? মনে হলো স্যার বলে দিয়েছে তাই? তাহলে উত্তর হয়েছে, বাট কেন ডায়াম্যাগনেটিক? হ্যাঁ, কারণ এখানে কোনো বেজোড় নাই, সবগুলা জোড়া। তাহলে কি? ডায়াম্যাগনেটিক। ওকে। FE হ্যাঁ সব পেয়ার্ড আপ। আচ্ছা, Fe3+, সেম একই ব্যাখ্যা, কোনো পার্থক্য নাই। ওইটার যে ব্যাখ্যাটা কোনো পার্থক্য নেই, সেম টু সেম কথা। কোথায় পার্থক্য আছে বলো দেখি? প্যারা হবে। আর হ্যাঁ কেন বলো? জানো না? তুমি বলতে পারবো? জানো না? এটার মধ্যে ডিফারেন্সেস কিচ্ছু নাই, মানে ওই পুরো ব্যাখ্যার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য আছে, আকারও ঠিক আছে। হ্যাঁ, পুরোটার মধ্যে শুধুমাত্র এখানে 3+ দিবা, আর এখানে D5 দিবা, আর কোনো ব্যাখ্যা নাই। এখানে একটা করে দিবা, এখানে একটা করে দিবা, শেষ। প্যারা হয়ে যাবে। কই ডাবল? সিঙ্গেল আছে না একটা? এখানে স্ট্রাকচারও সেম, গঠন সেম, সবই সেম, এটাও সেম। শেষে কি হবে? শেষে হবে কি? প্যারাম্যাগনেটিক। তার মানে FeCN6 3-, যেখানে Fe-তে 3+, এটা হলো আমার প্যারাম্যাগনেটিক। ওকে, সেম, সব সেম, কোনো পার্থক্য নাই, একদম যা হুবহু সেম। তোমার কি খাতা নাই ঋতু? তাহলে আচ্ছা, তাহলে এই গেল আমার FeCN6 3-। এখন আসো কপার 2+। কি আসো? কপার 2+। এখন আমি রেস্ট করে দেবো। এখন এটা তো ব্যতিক্রম। কপার 2+-এ কপারের চার্জ কত?
নরিন বলো। আমারে প্রশ্ন করলেন স্যার? বলো ওখানে কপারে চার্জ কত বলো? ভেরি গুড। কার্ডটা দেখ, মানে কার্ড দেখে দেখে বলছো? হ্যাঁ, বের করো, বের করো। CuNH3 4 2+, পুরোটার মধ্যে এটাকে ধরবো আমি x, কি ধরবো x, প্লাস অ্যামোনিয়া, অ্যামোনিয়া 4টা, কয়টা অ্যামোনিয়া, কয়টা 4টা, আর এই চার্জের মান হচ্ছে +2। ঠিক আছে, যোগ হলে কি লিখতাম? যোগ হলে কি লিখতাম? 0 লিখতাম। এক কাজ করো, সবাই বের করো, তোমাদের আমি ভরসা পাচ্ছি না। K4 FeCN6 এটা বের করবা, Cr H2 4 Cl2 Cl না ঠিক আছে, Cl2। কপার বের করো, ক্রোমিয়াম বের করো, আয়রন বের করো, বের করো। আর ওটা তো বের করবাই, এই কপারটা তো বের করবাই। এগুলো না পারলে কেমনে হবে? নিয়মটা হচ্ছে যৌগের জারণ মান 0, যৌগের জারণ মান 0। এখানে এটা যৌগ, কি এটা জারণ মান 0। যাকে বের করব কেন্দ্রীয় মূল্য তাকে ধরবো কি x। x এর পাশে যারা আছে এদের মান আমি লিখবো। পাশে কি আছে? পটাশিয়াম। পটাশিয়াম কয়টা আছে? 4টা। পটাশিয়াম জারণ মান কত? +1। তাহলে +1 × 4। সায়ানাইড জারণ মান -1, কি -1 × 6 = 0। তাহলে এখানে +4 + x -6 = 0 +2। বুঝতে পারছো? Fe2+। আচ্ছা, ক্রোমিয়াম বের করবা, কপারে আসো। কপারের পুরোটা জারণ মান কত? জারণ মান +2, ঠিক আছে না? যেখানে কপার হচ্ছে কি আমার x, ওকে। আর অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি আয়ন না যৌগ? যৌগের জারণ মান কি বললাম? 0। তার মানে 0 × 4, x = +2। বেশি কঠিন? পারো, না পারার কিছু নেই, ভুলে গেছিলা। ঠিক আছে, ক্লিয়ার? তুমি তাকায় আছো কেন? ওইভাবে তাকায় আছো কেন? সে মাথা মনে প্রসেস করতে কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওরে বাপরে বাপ, ক্লাস 9 পড়ে আসছো দেবে 3-4 মার্কের জন্য। কপার 2+ করলে কি আসবে? 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 3d 9 4s0। ওকে, তাহলে এখানে কি লিখবা? D9 নাকি? এখানে কে যুক্ত হতে আসবে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি লিগ্যান্ড? স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। অ্যামোনিয়া CN আর CO হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, ঠিক আছে। বাট তার এখানে বিকর্ষণ করার মতো কোনো জায়গা নাই, আছে? জায়গাটাকে নাই, করতে পারবে না। বাট তার ফাঁকা জায়গা কয়টা? একটা। লাগে কয়টা? ও ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তোমরা চাইলে এটা করার পরে মানে উপরে একটা কথা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। উদ্দীপকের আয়নটি বা যৌগটির সন্নিবেশ
সংখ্যা, এটা লিখতে পারো। তোমরা ইংলিশ লিখবা দ্য কোঅর্ডিনেট নাম্বার অফ দ্য কমপ্লেক্স আয়ন ইজ কত, এখানে 4, এখানে 4। 4 কেন না বুঝলে হাত তোলো। 4 কেন বুঝি নাই স্যার? 4 কেন বুঝি নাই? আচ্ছা, তাহলে আমাকে এটা বলো তো, এখানে কত সংখ্যা কত? ক্রোমিয়াম H2 4Cl2, এখানে কত? 6, 6 কেন 6? থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সবগুলো লিগ্যান্ড, এবং ওটাই শনিবের সংখ্যা। কথা বুঝতে পারছো? তাহলে এই কথাটা লিখে রাখা ভালো। ওকে, তাহলে এখানে আমার 4টা লিগ্যান্ড আসবে, 4 বার যুক্ত হবে। জায়গা আছে? জায়গা নাই। তাহলে সে কি করবে? সে ধার নিবে। এখন হ্যাঁ, তোমাদের গাইডে একটু ভুল দেওয়া আছে। গাইডে কি? গাইডে ভুল দেওয়া আছে। এটা যেভাবে শিখাচ্ছি ওটাই শিখো। 3Dতে থাকবে ইলেকট্রন। কথা বুঝতে পারছো? গাইডে এখান থেকে পার করে 4Dতে নিয়ে গেছে, 4Dতে নিয়ে গেছে, পিতে না, ঠিক আছে? বা 4Pতে নিয়ে গেছে, লাস্টে নিয়ে গেছে। তো ওটা ওইরকম কন্ডিশন বিন্যাসের ক্ষেত্রে হয় না। এটা নিয়ে পরে নতুন বইতে, স্যারের বইতে ব্যাখ্যাও দেওয়া আছে, যেটা স্ট্যাবল না। এরকম D9 থেকে পাঠিয়ে দিলে আমি ওকে P1 করে দেবো, এটা স্ট্যাবল না। সে তখন পেয়ার আপ হতে চাইবে। সো এটা স্ট্যাবল না। যেটা করবে, সে এই 4s ফাঁকা থাকলো, সে 4p নিবে 2টা, px নিবে, কেন বলছি একটু পরে, px নিবে, py নিবে, আর 4d xy নিবে। আচ্ছা, কথা বলছি এখানে, খেয়াল করো। নর্মালি আমরা জানি এখানে কিন্তু dz² ফাঁকা। কি ফাঁকা? z² ফাঁকা। যারা এই ব্যাখ্যাতে এই ডিটাকে ফাঁকা করে দিছে অন্যান্য বইতে, তারা dxy ফাঁকা করছে। কি ফাঁকা করছে? dxy ফাঁকা করছে। মানে বলছে যে dz ফিল আপ থাকে, dxy ফাঁকা হয়ে যায় তাদের ভাষ্য মতে। যাক, তো আমরা ওদিকে না যাচ্ছি, ওটা বেশি কমপ্লেক্স। আমি যেটা বলি সেটা মাথায় রাখো, dz²। তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ আছে? কাজ নাই। 4টার মধ্যে আমার লাগবে 1 2 3 4 5 6 7 8। এটা ইউজ করছি না। প্রশ্ন করতে পারো, স্যার আপনি কেন 4pz ইউজ করলেন না, কেন ইউজ করলেন, তাই না? আচ্ছা, তাহলে এখানে সংকরণ আমি দেখি, সংকরণে কি পাচ্ছি আমি? sp2d। এই সংকরণের গঠনটা কেমন বলতে পারবা? সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। যখন সায়েন্টিস্টরা এই স্ট্রাকচারটা দেখছেন, কপার সালফেট, সরি NH3 4SO4, যখন এটা দেখছেন, ওনারা কিন্তু দেখছেন সমতলীয় বর্গাকার। কি দেখছেন? যদি আমি এখানে PZ নিতাম, তাহলে সংকরণ কি হতো? sp3 হতো। যদি নিতাম Z, কি সংকরণ হতো? sp3। দেখতে কেমন? চতুস্তলকীয়। বাট তারা দেখলেন গঠনটা কেমন? সমতলীয় বর্গাকার। তার মানে এটা অবশ্যই sp3 না, যেখানে আমার ত্রিমাত্রিক বিন্যাস থাকবে না, 3D হবে না, 2D হবে, 2 ডাইমেনশন হবে, x অক্ষ y অক্ষ হবে। তাহলে আমি s নিয়েছি, এর কোনো অক্ষ নাই। px নিয়েছি, x অক্ষ, py নিয়েছি, y অক্ষ। যদি pz নেই, তাহলে কি হবে? z অক্ষ বা ত্রিমাত্রিক হবে। এটা হবে না, পসিবল না, কারণ তার আকারটাই 2D। ফলে আমি কি নিয়েছি? dxy নিয়েছি, যেটা আমার 2D কে রিপ্রেজেন্ট করে, xy কে রিপ্রেজেন্ট করে। কথা বুঝতে পারছো এবার? তাহলে গণনাকে সমতল বর্গাকার। তাহলে ফিগার তুমি লিখবা, কপার দিবা 1। না না না, এত কথা বলতে হবে না। প্রশ্ন করলে অ্যান্সার দিলাম, তুমি শুধু লিখবা সিম্পলি যে এখানে d অরবিটাল ফ্রম 4 বা d4dxy সে অ্যাজ এ সংকরণে গ্রহণ করে, এটা লিখলে হবে। তুমি লিখবা না, কারণ তোমাকে ব্যাখ্যা স্যাররা চাইবে না। প্রশ্ন করছো, আমি ব্যাখ্যা দিছি, এটা হলো মূল কথা। এখন তুমি যদি মনে করো তুমি ব্যাখ্যা লিখে দিবা, স্যাররা অখুশি হবে না। ঠিক আছে? তাহলে হলো আমার গঠন সমতলীয় বর্গাকার। বুঝে গেল?
আচ্ছা, এখন আমাকে বলো এটা কি ডায়াচুম্বক না প্যারাচুম্বক? প্যারাচুম্বক কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু আসো, আমরা এই পরীক্ষাতে আসলে এগুলো ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো একটু আমরা প্যারাচুম্বক ডায়াচুম্বকে একটু সামারাইজ করে দেই। প্রথম কথা, 1 নম্বর পয়েন্ট, আয়নে অযুগ্ম ইলেকট্রন থাকলে তা প্যারাচুম্বক। মানে কি? মানে D1, D3, D5, D7 বা D9, দুনিয়া উল্টায় গেলেও যা খুশি তাই হোক, প্যারাচুম্বক তারা হবেই। সায়ানাইড থাক, লিগ্যান্ড থাক, যা মন চায় থাক, কোনো অসুবিধা নেই, তারা কি হবে? কোনটা কি? If there is a unpaired electron in ion, that will be paramagnetic. কথা বুঝতে পারছো? 2, যুগ্ম ইলেকট্রন থাকলে, যুগ্ম ইলেকট্রন থাকলে, এ স্ট্রং লিগ্যান্ড হলে ডায়াচুম্বক, স্ট্রং লিগ্যান্ড হলে ডায়াচুম্বক হয়, স্ট্রং লিগ্যান্ড ডায়াচুম্বক, উইক লিগ্যান্ড প্যারাচুম্বক। তাহলে চুম্বক ধর্মের ব্যাখ্যাতে আমার এই দুটোর পর মনে রাখতে হবে, যদি আয়ন অযুগ্ম ইলেকট্রন হয় তাহলে সে প্যারাচুম্বক, কোনো সমস্যা নাই। বা যদি যুগ্ম হয়, স্ট্রং লিগ্যান্ডে সে কি হবে? ডায়াচুম্বক। উইক লিগ্যান্ডে সে কি হবে? প্যারাচুম্বক। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, FeCN6 4-, FeF6 4-, কোনটা ডায়া কোনটা প্যারা? বলো, চোখ দেখে বলতে পারা উচিত, মানে দেখে বলতে পারা উচিত। এটা ডায়া, এটা প্যারা। কেন? উইক লিগ্যান্ড। এখানে যুগ্ম ছিল বাট স্ট্রং লিগ্যান্ড, তাই প্যারাড হয়ে গেছে পরে, দ্যাটস আ ডায়াচুম্বক। এটাও যুগ্ম ছিল বাট প্যারাড করতে পারে নাই, উইক লিগ্যান্ড, এখানে সে প্যারাচুম্বক। তাহলে এটা হচ্ছে আমার ডায়া, এটা আমার হচ্ছে গিয়ে প্যারা। সো এটা মনে রাখলে তোমাদের কাজ শেষ। তো টেকনিক্যালি আজকে এটুকুই পড়ানোর প্ল্যান ছিল, বাট একটু অ্যাডভান্স একটু পড়া তোমাদের আমি দিব, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মগুলোর ব্যতিক্রম পড়ে রাখবা। কি পড়ে রাখবা? পর্যায়বৃত্ত ধর্মের ব্যতিক্রম, এক্সেপশন অফ পিরিয়ডিক প্রপার্টি, এটা পড়ে রাখবা। এখান থেকে প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন অ্যাড করতে পারো, অক্সাইড মৌলসমূহের অক্সাইডের ধর্ম বা মৌলসমূহের অক্সাইডের ধর্মসমূহ, ইংলিশ লিখতে প্রপার্টি অফ অক্সাইড অফ এলিমেন্টস, মানে অম্লীয় না ক্ষারীয় নাকি উভধর্মী। এটা লেস ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব কমই আসে, তারপর পড়ে রাখতে হবে। এটা হলো আমার পর্যায়বৃত্ত পাঠ শেষ। আমরা কালকে থেকে সংকরণ শুরু করব। কালকে তোমরা পড়বা ফার্স্ট ব্যাচে, পড়বা সেকেন্ড ব্যাচে, নাকি সংকরণ শুরু করব। এখানে চলে এসো কাল থেকে। হ্যাঁ, এত ভালো করে দেওয়া নাই।